ন্যাশনাল জিওগ্রাফিক এই জায়গাটাকে বলেছে দ্য লাস্ট প্লেস অন আর্থ, পৃথিবীর শেষ প্রান্ত। কিন্তু অদ্ভুত করে জায়গাটা উত্তর মেরুতেও না, দক্ষিণ মেরুতেও না, এটা খুব কোনো পাহাড় পর্বতের উপরও না, ইনফ্যাক্ট এটা একেবারে সমতল মাটিতে। এবং জায়গাটা আমরা যদি ওয়ার্ল্ড ম্যাপে দেখি, এটা আসলে একেবারেই পৃথিবীর একদম মাঝখানে। এবং সেই মাঝখানের অংশটাকে বলা হয়েছে দ্য লাস্ট প্লেস অন আর্থ। এটার কারণটা কি হতে পারে? এটার কারণ খুবই স্পেসিফিক্যালি একটাই, যে কারণে এই জায়গাটাতে যাওয়া খুবই ডিফিকাল্ট। এই জায়গাটার নাম জাঙ্গাবাই। জাঙ্গাবাই জায়গাটা হচ্ছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে, একটা দেশ যেটা তেমন পরিচিত না, বেশ ব্যাকওয়ার্ড এবং আনস্টেবল একটা দেশ। কিন্তু এই দেশটা এবং আশপাশের 7-8টা দেশ মিলে একটা জায়গা আছে যেটাকে বলা হয় দ্য কঙ্গো বেসিন। আমরা অ্যামাজন নিয়ে অনেকেই জানি, কিন্তু অ্যামাজন হচ্ছে বেশি গহীন একটা জঙ্গল, এই কঙ্গো বেসিন। এবং এই কঙ্গো বেসিনের কাজ এই দুনিয়ার জন্য অপরিহার্য। আমরা জানি যে আমরা যখন নিঃশ্বাস নিই তখন অক্সিজেন নিয়ে ফেলি দুনিয়া থেকে, এবং আমরা কার্বন ডাই অক্সাইড রিলিজ করি। এবং এই কার্বনটা কমানো একটা খুবই এসেনশিয়াল একটা কাজ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই কার্বন সিঙ্ক গুলোর মধ্যে একটা হচ্ছে এই কঙ্গো বেসিন, এবং সবচেয়ে বেশি কার্বন পেয়ে নেওয়া হয় এই একটা জায়গাতেই। তাই কঙ্গো বেসিনটা খুব অত্যন্ত জরুরি একটা জায়গা আমাদের ইকোলজিক্যাল সার্ভাইভালের জন্য, আমাদের মানব জাতির ফিউচারের জন্য। কিন্তু এই কঙ্গো বেসিনের মাঝখানে এই একটা জায়গা যেটাকে বলা হয় দ্য লাস্ট প্লেস অন আর্থ। কিন্তু কেন? যুক্তরাজ্যের ফাইন্যান্সিয়াল টাইমস পত্রিকা এই জায়গাটাকে বলেছে ভিলেজ অফ এলিফেন্টস। এবং এই ভিলেজ অফ এলিফেন্টসেই আমি আসলে ঘুরতে যাই, এবং এই জায়গাটাই এই জাঙ্গাবাই। বাই শব্দটা লোকাল যে ভাষা, এই ভাষায় বাই মানে হচ্ছে ফরেস্টের মাঝখানে একটা ক্লিয়ারিং, তেপান্তরের মাঠ বলতে পারেন। আশপাশের জঙ্গল, হঠাৎ জঙ্গলের মাঝখানে খোলা খোলা কিছু জায়গা, এগুলো ন্যাচারাল ক্লিয়ারিং। এবং কেন হয় এটা ঠিক এক্স্যাক্টলি ক্লিয়ার না। এবং এরকম হাজার হাজার বাই আছে এই কঙ্গো বেসিনের মধ্যেই, কিন্তু এই স্পেসিফিকটা খুবই জরুরি, খুবই দরকার। কারণ এই বাইটা এতটাই প্রত্যন্ত এলাকায় যে এখানে শত শত হাতি প্রতিদিন আসে, এবং এই হাতি আসার কারণেই এই জায়গাটা এতটা ইম্পর্টেন্ট যাওয়ার জন্য। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড এবং দ্য এলিফ্যান্ট লিসনিং প্রজেক্ট নামে দুটো সংস্থানের কারণে এই জায়গাটাতে একটা রিসার্চ সেন্টার তৈরি হয়েছে, এবং এই রিসার্চের কারণে এখানে প্রচুর রিসার্চাররা আসে। এবং গত 5-7 বছরে একটু স্টেবিলিটি ফিরে আসার কারণে এই জায়গাটাতে কিছুটা পর্যটকও ফিরে আসা শুরু হয়েছে। জায়গাটার বৃহত্তর জায়গাটাকে জাঙ্গাসাঙ্গা ন্যাশনাল পার্ক বলা হয়, বা 3 দেশ মিলিয়ে যে জায়গাটা হয়, ক্যামেরুন, রিপাবলিক অফ কঙ্গো এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক মিলে হয় ট্রাঙ্গা ট্রাই ন্যাশনাল পার্ক। এখানে যাওয়াটা ইনফ্যাক্ট একটা এক্সপিরিয়েন্স ইটসেলফ। আজকে যে যাওয়া নিয়ে কথা বলি, এবং পরের পর্বে আমরা কথা বলবো জাস্ট ডিটেইল নিয়ে সেখানে কি ছিল। তো এরকম প্রত্যন্ত একটা জায়গা, একদম জঙ্গলের মাঝখানে, এখানে আসলে যাওয়ার তেমন কোনো রাস্তাঘাট নাই, অলমোস্ট পাকা রাস্তা তো নাই, মাটির রাস্তাও বেশ ভালো না। তো 3টা দেশের মাঝামাঝি একটা জায়গা, 3 দেশেই থেকে আসা যায়, এবং 3 দেশ থেকে আসাই বেশ ডিফিকাল্ট। ক্যামেরুন থেকে আসা যায়, ক্যামেরুন থেকে আসলে এটা 3 দিনের রাস্তা, তারপরে নৌকায় 2-4 ঘন্টা ডিপেন্ডিং অন জোয়ান নাকি ভাটা। কঙ্গো থেকে একটু ইজিয়ার, কঙ্গো থেকে 16-17 ঘন্টার একটা বাস আছে, এবং বেশ ভালো এসি বাস সার্ভিস। ওয়েসো নামে একটা শহরে নামাই দিবে, রাজধানী ব্রাজাভিল থেকে ওয়েসো নামাই দিবে। ওয়েসো থেকে আরো 7-8 ঘন্টা নৌকায় করে জাঙ্গাসাঙ্গা ন্যাশনাল পার্কে আসা যায়। আর ঠিক যেই দেশে আছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, সেখান থেকেও সেখানে রাজধানী বাঙ্গি থেকে 2 দিনের রাস্তা, এবং ওইটা একটু আনসেফ ধরা হয়। এবং ওভারঅল যে প্রবলেমটা হয় ওয়েস্ট আফ্রিকা, সেন্ট্রাল আফ্রিকার অন্যান্য দেশের মতো এই জায়গাগুলো তো প্রচুর করাপ্ট পুলিশ অফিসার, করাপ্ট ইমিগ্রেশন অফিসার, সব জায়গায় একটু টাকা পয়সা লেনদেনের ব্যাপার স্যাপার চলে আসে। ছাড়া দামও প্রচুর। আপনার এখানে একটা ভালো গাড়ি নিতে হবে, 4x4, তেল কেনা লাগবে, এবং আপনার যে আপনাকে নিয়ে যাবে তাকে ফিরে আসার খরচটা দিতে হবে। ইনফ্যাক্ট 2-3 দিনের রাস্তা হলেও আপনাকে আসলে 6 দিনের জন্য বাজেট করতে হবে। দেখা যায় যে আসলে খুবই এক্সপেন্সিভ হয়ে যায়, এবং তাকে যদি আমরা বসায় রাখতে চাই তাহলে আরেকটা এক্সট্রা কস্ট আছে। সো যে কাজটা করা হয়, আমি যখন যাচ্ছিলাম তখন দেখি যে একটা গ্রুপ যাচ্ছে। আমি চিন্তা করলাম যে তাদের সাথে যদি একটু ট্যাগ হয়ে যায় তাহলে আমি একটু বেনিফিট পাবো, এবং কাজগুলো আমি করতে পারবো ইজিলি। তো ওই সময় দেখলাম যে তারা একটা ফ্লাইটে করে যাবে, তো বেশ মজা। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বাঙ্গিতে নামলাম ক্যামেরুন থেকে। আমারটা ইটসেলফ একটা এক্সপিরিয়েন্স, অন্যদিন বলবো এটা নিয়ে। এবং সেখান থেকে বাঙ্গি থেকে আমরা একটা ছোট এয়ারক্রাফটে করে আসছি বায়াঙ্গা নামে একটা গ্রামে। তখন মনে করলাম আচ্ছা, এখানে গুগলে ম্যাপে দেখে দেখলাম যে বায়াঙ্গা এয়ারপোর্ট লেখা, বললাম আচ্ছা ঠিক আছে, খুব মজার ইন্টারেস্টিং, এরকম একটা দুর্গম জায়গায় এরকম একটা এয়ারপোর্ট আছে, খুব মজা হবে। তো গেলাম। প্রথম দিন নামার পরে খুব ইন্টারেস্টিং, আমার পাসপোর্টটা রেখে দিয়েছিল। ছোট প্লেনে করে আমরা উঠলাম, 9 সিটার প্লেন।
ইউজুয়ালি আমরা কোথাও কোনো প্লেনে যাওয়াটা ইটসেলফ একটা এক্সপিরিয়েন্স, তাই না? সিকিউরিটি চেক হবে, তারপরে চেক ইন হবে, লাগেজ ট্যাগ দেওয়া হবে। এখানে তেমন কিছু নাই, ঢুকে গেলাম সোজা। গিয়ে তাদের কাছে, আমাদের কাছে কোনো টিকিট নেই, তাদের কাছে কোনো বোর্ডিং পাস নেই, জাস্ট আমাদের নামগুলো লেখা ছিল, দিলাম, আইডি পাসপোর্ট গুলো চেক করলো, চেক করার পর আমাদের ব্যাগগুলো নিয়ে চলে গেল। ব্যাগের জন্য কোনো লাগেজ ট্যাগ কিছু নেই। একটু পর আমরা হেঁটে পার হলাম পুরো রানওয়ের এক পাশ থেকে আরেক পাশ হেঁটে পার হলাম, আমাদের ছোট প্লেনটার কাছে এসে দাঁড়ালাম। তো ছোট মানে একেবারে ছোট, 9 সিটের প্লেন, পাইলট এবং আমাদের মাঝখানে কোনো গ্যাপ নেই। পাইলটের সামনে কথাও বলা যায় যদি কেউ চায়, এবং দরকার হলে পাইলটের সাথে গিয়ে পাইলটের পাশের সিটে বসাও যায়, ইভেন এরকম একটা এক্সপিরিয়েন্সও করা যেতে পারে কেউ যদি চায়। এবং মজার যে ব্যাপারটা ছিল, আমরা ছাড়াও মানে আমাদের ব্যাগেজের যে একটা ওজন মাপা হয়েছে অফকোর্স, কিন্তু ব্যাগেজ সহ আমাদের ওজন মাপা হয়, কারণ প্লেনটা এতটাই ছোট যে খুব স্পেসিফিক ওজনের বেশি যদি হয়ে যায় নেওয়া যাবে না। তো তখন হয় আমাদের ব্যাগেজ একটা রেখে দিতে হবে, অথবা আমাদেরকে রেখে দিতে পারে। তো এটা খুব ইন্টারেস্টিং একটা ছিল। এবং এরপর আমরা উঠে গেলাম। উঠার পর সাধারণত যেটা হয় যে অনেক ব্রিফিং দেওয়া হয়, এখানে তেমন কোনো ব্রিফিং নেই। ব্রিফিং হচ্ছে পাইলট পিছিয়ে তাকালো, তাকায় বললো 1.5 ঘন্টার রাস্তা হবে, পিছনে একটা গেট আছে, কোনো ঝামেলা হলে ওই গেট দিয়ে, যে গেট দিয়ে ঢুকছে ওই গেট দিয়ে বেরো যাবা। এই এই হচ্ছে সেফটি ব্রিফিং, চালু হয়ে গেল। উঠে গেলাম, বেশ লো চলছিল এবং একটা বেশ ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স। বাঙ্গি শহরটা খুবই আন্ডার ডেভেলপড, শহরটাকে আমরা আকাশ থেকে দেখলাম। শহর এবং ওই পাশে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, দুই দেশের মাঝখানে ওবাঙ্গি নদীটা গেছে, সে ওবাঙ্গি নদী দেখা, এবং আস্তে আস্তে পুরো রাস্তাটা পাল্টে যাওয়া। প্রথমে কিছু দূর একটু মরুভূমি টাইপের যে মাটি, তারপরে একটু ক্ষেত খামারে দেখা গেলো, এরপরে শুরু হলো জঙ্গল। এবং জঙ্গল মানে এরকম গহীন জঙ্গল আসলে আকাশ থেকে দেখা ইটসেলফ একটা এক্সপিরিয়েন্স। মাইলের পর মাইল, এমন আমি বলতে পারি হয়তো 1000 খানেক মাইল শুধু সবুজ, সবুজ সবুজ অরণ্য, মাঝখানে কোনো গ্যাপ নাই, মাঝখানে কোনো আলো ঢুকছে না, কিছুই না। এবং 3 দেশ স্ট্র্যাডল করে আমাদের প্লেন যাচ্ছে, কিছুক্ষণ আমরা রিপাবলিক অফ কঙ্গোতে, কিছুক্ষণ আমরা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে, কিছুক্ষণ আমি ক্যামেরুনে। আগের 2টা দেশে যাওয়ার কারণে আমার ইনফ্যাক্ট ফোনের সিগন্যাল পাওয়া শুরু হয়েছে এক একটা দেশে। এটা খুবই ইন্টারেস্টিং লাগছিল আমার, যে এরকম মজার একটা ব্যাপার। যাই হোক, শেষ পর্যন্ত শেষমেশ গিয়ে আমরা পৌঁছাবো যখন, তখন বুঝলাম যে আসলে যখন বায়াঙ্গাকে একটা এয়ারপোর্ট বলা হয়েছে, এটা আসলে কোনো এয়ারপোর্ট না। নামার অংশে আমরা দেখি যে হঠাৎ জাস্ট একটা মাটির রাস্তা, এখানে প্লেন নামবে। আকাশ থেকে এটা দেখা গেল, আয় হায় এটা কই। এবং মাঝে মাঝে যেটা হয় যে প্লেন আসার আগে যখন তাদেরকে রেডিও করে বলা হয়, তারা তখন এই রাস্তার উপর থেকে বিভিন্ন পশু পাখি, ছাগল, হাঁস এগুলো তাড়ানো লাগে, কারণ অনেক পশু পাখি দিয়ে ভরে যায় জায়গাটা। নামলাম, নামার সময় দেখি যে, নামার পর দেখি বেশ কিছু লোকাল ভিলেজার টিলেজার চলে আসলো আমাদেরকে দেখার জন্য। এটা ইটসেলফ একটা উৎসব, প্রত্যেকবার যখন প্লেন নামে তারা এখানে দেখতে আসে। এয়ারপোর্টটা হচ্ছে 2 রুমের একটা কক্ষ, এটাই তার এয়ারপোর্ট। আমার পর একজন গার্ড আসলো, এসে আমাদের পাসপোর্ট চেক করলো এবং নিয়ে চলে গেল। এবং এটাকে মজা করে আমরা বলি টিআইএ, দিস ইজ আফ্রিকা। কেন নিল, কোথায় নিল, কি হলো, কবে ফেরত পাবো, কিছু জানি না। চেক করতে হবে তার সিকিউরিটির জন্য, তার নিয়ে গেল, পাসপোর্ট চলে গেছে। এই এই আশা নিয়ে বসে আছি। এবং এরপরে আমাদের শুরু নতুন রাস্তা টুয়ার্ডস জাঙ্গা সাঙ্গা ন্যাশনাল পার্ক। তো এয়ারপোর্ট থেকে যেখানে থাকবো সেই জায়গাটাতে গেলাম, ওখান থেকে, এবং বেশ ভালো লজ টজ ছিল। ইনফ্যাক্ট আমার মনে হয় না সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী তো এত ভালো থাকার জায়গা আছে পর্যটকদের জন্য। সেখান থেকে 2 ঘন্টা অপূর্ব কিছু রাস্তা দিয়ে আমরা গেলাম, 4x4 করে, খুব সুন্দর জঙ্গলের মাঝখান দিয়ে বানানো এই রাস্তাগুলো। এরপরে সেখান থেকে নেমে আবার 2 ঘন্টার মতো আমাদের হাঁটা, এবং হাঁটলাম প্রচুর লম্বা সময়, আমরা হেঁটে হেঁটে গেলাম। গরমের মধ্যে কিছু দূর পানির উপর দিয়ে, কিছু দূর জঙ্গলের ভিতর দিয়ে, জঙ্গলের ভিতরে যে ট্রেল গুলো, এগুলো হাতির বানানো যে ট্রেল, সেই ট্রেল গুলো ফলো করে আমরা যাই। এবং হঠাৎ একটা পর্যায়ে এসেই দেখলাম হাতি, শত শত হাতি। এবং এটা নিয়ে কথা হবে আগামী এপিসোড।